আসসালামু আলাইকুম। রাতের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি বিথি। ফেসবুকে বিএনপি নির্বাচনী প্রার্থীদের ভুয়া তালিকা বিভ্রান্ত না হওয়ার আহ্বান। অর্থ পাচারের 10 থেকে 12টি ইস্ট ইন্ডিয়া কোম্পানি চিহ্নিত সাবেক গভর্নর। যে কোনো সময় তুলে নেওয়া হতে পারে আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা, জিটিওকে প্রধান উপদেষ্টা। রাজধানীর মন্দির থেকে 30 রাউন্ড গুলি ছুরি, ওসি প্রত্যাহার ও 6 পুলিশ বরখাস্ত। সংবিধান অনুযায়ী দেশের সংখ্যালঘু বলতে কিছু নেই, আমির খসরু। ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ প্রমাণিত, দল থেকে বহিষ্কার হলেন উপজেলা জামায়াতের আমির। একটি পক্ষ দেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে, এনটিএমসি মহাপরিচালক। জুলাই আন্দোলনে হত্যাযজ্ঞ চলেছে 438 স্থানে, মারণাস্ত্র ব্যবহার 50 জেলায়, তদন্ত কর্মকর্তার। নিবন্ধন পাচ্ছে নতুন 2 রাজনৈতিক দল। আমির হামজার পর এবার তারেক মনোয়ারের বক্তব্যে বিব্রত জামায়াত। বাংলাদেশকে ট্রানজিট হিসেবে ব্যবহারের অনুমতি চায় স্টারলিংক। 4 দিন পর রাজশাহী থেকে দূরপাল্লার বাস চলাচল শুরু। রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের 7 নেতাকর্মী গ্রেপ্তার। চীন থেকে 250 মাইল দূরে মার্কিন MQ-9 রিপার ড্রোন মোতায়েন। জুনে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ইসরায়েলের 16 পাইলট, ইরানি জেনারেল। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী মনোনয়ন সংক্রান্ত একটি তালিকা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ওই তালিকাটি ভুয়া বলে জানিয়েছে বিএনপি। মঙ্গলবার দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি বলেন, কিছু স্বার্থান্বেষী কুচক্রী মহল ফেসবুকে একটি ভুয়া প্রার্থী তালিকা পোস্ট করেছে। তালিকাটি সম্পূর্ণরূপে মিথ্যা, বানোয়াট এবং অসৎ উদ্দেশ্য প্রণোদিত। এটি বিএনপির দপ্তর থেকে পাঠানো হয়নি এবং এর সঙ্গে দলের কোনো সংশ্লিষ্টতা নেই। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্টকৃত তালিকাটির বিষয়ে বিএনপির সব পর্যায়ের নেতাকর্মী সহ সর্বসাধারণকে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন রিজভী। অর্থ পাচার করে বিদেশে নিয়েছে এরকম 10 থেকে 12টি ইস্ট ইন্ডিয়া কোম্পানি সরকার চিহ্নিত করেছে বলে জানালেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর মোহাম্মদ ফরাসউদ্দিন। মঙ্গলবার পলিসি রিসার্চ ইনস্টিটিউট আয়োজিত অর্থনৈতিক পর্যালোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। ডক্টর মোহাম্মদ ফরাসউদ্দিন বলেন, দেশের অর্থ পাচার করে বিদেশে নিয়েছে এরকম 10 থেকে 12টি ইস্ট ইন্ডিয়া কোম্পানি চিহ্নিত করেছে সরকার। এসব কুলাঙ্গারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে, তবে ঢালাওভাবে অ্যাকাউন্ট ফ্রিজ করা ঠিক হবে না। তাতে ব্যাংক ব্যবস্থার প্রতি এক ধরনের আস্থাহীনতা তৈরি হবে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি, তাদের নিবন্ধনও স্থগিত করা হয়নি, শুধুমাত্র দলের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে জিটিওকে দেওয়া এক সাক্ষাৎকারে সাংবাদিক মেহেদী হাসানের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। ডক্টর ইউনূস বলেন, কার্যক্রম স্থগিত থাকায় আওয়ামী লীগ কোনো রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারবে না। তারা দল হিসেবে বৈধ রয়েছে, তবে কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। যে কোনো সময় এই কার্যক্রম আবার চালু করা হতে পারে। কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা যে কোনো সময় তুলে নেওয়া হতে পারে। রাজধানীর বাড্ডার নিমতলী শ্রী শ্রী মহাদেব আশ্রম ও কালী মন্দিরে ডিউটিরত পুলিশ ফোর্সের মামলাসহ 30 রাউন্ড গুলি চুরির ঘটনায় ওসি মোহাম্মদ সাইফুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে এক উপপরিদর্শক ও সহকারী উপপরিদর্শক সহ মোট 5 পুলিশ কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার ডিএমপির সূত্রে এই তথ্য জানা গেছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দুর্গোৎসব শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি এখন দেশের সংস্কৃতিরও অংশ হয়ে গেছে। এই উৎসব যেভাবে বলা হয় সার্বজনীন, আসলে সেটি কেবল সার্বজনীন না, বরং আমাদের সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ। সংবিধান অনুযায়ী দেশের সংখ্যালঘু বলতে কিছু নেই। সোমবার রাতে নগরের JM সেন হলে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি নেতৃবৃন্দকে সাথে নিয়ে পূজা মণ্ডপ পরিদর্শন করেন এবং হিন্দু সম্প্রদায়ের মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ তাকে ফুলের শুভেচ্ছা জানান। নওগাঁয় ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসা শিক্ষক ও সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা মোনায়েম হোসেনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাকে দেওয়া সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদের দলীয় মনোনয়ন বাতিল করা হয়েছে। মঙ্গলবার দুপুরে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা জামায়াত আমির খন্দকার মোহাম্মদ আব্দুর রাকিব। নওগাঁ জেলা জামায়াতের আমির খন্দকার মোহাম্মদ আব্দুর রাকিব বলেন, মোনায়েম হোসেনের বিরুদ্ধে অভিযোগ ওঠার পরপরই 3 সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল, যেখানে মোনায়েম হোসেনের নৈতিক স্থলন হওয়ার বিষয়টি প্রমাণিত হওয়ায় তাকে বহিষ্কার করা হয়েছে।
ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল কাইয়ুম মোল্লা বলেছেন, একটি পক্ষ থেকে দেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে, সেটি দেশের ভিতর থেকে হোক বা দেশের বাইরে থেকে হোক। মঙ্গলবার দুপুরে রাজধানীর তেজগাঁও এমটিএমসিতে শারদীয় সুরক্ষা অ্যাপ ব্যবহার নিয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। এনটিএমসি মহাপরিচালক বলেন, এবার শারদীয় দুর্গাপূজা ঘিরে গুজবের পরিমাণ গতবারের তুলনায় অনেক কম। গুজব নিয়ে প্রতিটি ঘটনার ফ্যাক্ট চেক করা হচ্ছে। আব্দুল কাইয়ুম মোল্লা বলেন, দুর্গাপূজা ঘিরে গুজব তৈরি করে সুবিধা করতে পারছে না। কারা দেশকে অস্থিতিশীল করতে চায় সেটা সবাই জানে। জুলাই আগস্ট আন্দোলন ঘিরে দেশের ৪১ জেলার ৪৩৮ স্থানে হত্যাকাণ্ড ঘটেছে। ৫০-এরও বেশি জেলায় ব্যবহৃত হয়েছে মারণাস্ত্র। জবানবন্দিতে এমনটাই উল্লেখ করেছেন শেখ হাসিনার মামলার মূল তদন্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীর। মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই আগস্ট আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ ৩ জনের বিরুদ্ধে দেওয়া জবানবন্দিতে এই তথ্য জানান তিনি। ট্রাইব্যুনাল ১-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের বিচারিক প্যানেলে সাক্ষ্য পেশ করেন এই তদন্ত কর্মকর্তা। এদিন বেলা 11:30টায় তৃতীয় দিনের মতো ৫৪তম সাক্ষী হিসেবে আলমগীরের সাক্ষ্য গ্রহণ শুরু হয়। জবানবন্দির এক পর্যায়ে তিনি বলেন, গত বছরের জুলাই আন্দোলন চলাকালীন ৪১টি জেলার ৪৩৮টি স্থানে হত্যাকাণ্ড হয়েছে। ৫০টিরও বেশি জেলায় মারণাস্ত্র ব্যবহার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনে নিবন্ধন পেতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং বাংলাদেশ জাতীয় লীগ। মঙ্গলবার নির্বাচন ভবনে নির্বাচন কমিশন সচিব আক্তার আহমেদ সাংবাদিকদের এই তথ্য জানান। তিনি বলেন, ১৪৩টি দল আবেদন করেছিল। এর মধ্যে ২২টি দলের তথ্য মাঠে পর্যালোচনা হয়েছে। এর মধ্যে দুটো দল এনসিপি ও বাংলাদেশ জাতীয় লীগকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। তারা নিবন্ধনের জন্য শর্ত পূরণ করেছে। জামায়াত নেতা আমির হামজার মন্তব্য নিয়ে বিতর্ক থামার আগেই এবার আলোচনায় এসেছেন আরেক ইসলামী বক্তা মাওলানা তারেক মনোয়ার। তার বক্তব্যকে কেন্দ্র করে নতুন করে সমালোচনা তৈরি হয়েছে, যেখানে অনেকেই জামায়াতে ইসলামের দিকে অভিযোগের আঙুল তুলেছেন। এ বিষয়ে মঙ্গলবার দলটির পক্ষ থেকে বিবৃতি দেওয়া হয়। জামায়াতে ইসলামের কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের দায়িত্বপ্রাপ্ত সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের জানান, কিছুদিন আগে সিরাতুন নবী উপলক্ষে আয়োজিত এক ঘরোয়া আলোচনায় তারেক মনোয়ার কিছু মন্তব্য করেছিলেন। তিনি বলেন, ওই বক্তব্য সম্পূর্ণ ব্যক্তিগত এবং জামায়াতে ইসলামের সঙ্গে এর কোনো যোগসূত্র নেই। বক্তা নিজেও এর জন্য ক্ষমা প্রার্থনা করেছেন। সিঙ্গাপুরকে বাদ দিয়ে বাংলাদেশকে ট্রানজিট হিসেবে ব্যবহার করে ভুটান সহ পার্শ্ববর্তী দেশে ইন্টারনেট সেবা দিতে চায় ইলন মাস্কের স্যাটেলাইট ইন্টারনেট সেবাদানকারী কোম্পানি স্টারলিংক। এজন্য গত ১৩ই আগস্ট বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনে বিটিআরসি চিঠি দিয়ে বাংলাদেশকে হাব করে অন্য দেশের ডাটা পরিবহনের আনুষ্ঠানিক অনুমোদন চেয়েছে স্টারলিংক। বিটিআরসিকে দেওয়া স্টারলিংক জানিয়েছে, তারা তাদের বৈশ্বিক নেটওয়ার্কের অংশ হিসেবে বাংলাদেশের পয়েন্ট অফ প্রেজেন্স বা ডেটা হাবকে সিঙ্গাপুর ও ওমানের হাবের সঙ্গে সংযুক্ত করতে চায়। এই সংযোগের জন্য তারা ইন্টারন্যাশনাল প্রাইভেট লিজার্ড সার্কিট ও আনফিল্টার্ড আইপি ব্যবহার করার অনুমতি চেয়েছে। রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের আরও ৭ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার ৩০ সেপ্টেম্বর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে ডিএমপি। মার্কিন বিমান বাহিনী কোরীয় উপদ্বীপে স্থায়ীভাবে ড্রোন মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে। এর অংশ হিসেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন একটি স্কোয়াড্রন পুনর্জীবিত করা হচ্ছে। এই সামরিক ঘাঁটি চীন থেকে মাত্র ২৫০ মাইল দূরে অবস্থিত। সোমবার দক্ষিণ কোরিয়ার কুনসান বিমান ঘাঁটিতে সক্রিয় করা হয়েছে ৪৩১তম এক্সপিডিশনারি রিকনাইসেন্স স্কোয়াড্রন। এখান থেকে অত্যাধুনিক MQ-9 রিপার ড্রোন পরিচালনা করা হবে। সাম্প্রতিক সময়ে উত্তর কোরিয়ার নিকটবর্তী এলাকায় মার্কিন F-16 যুদ্ধবিমান পুনরায় মোতায়েনের পর এটি যুক্তরাষ্ট্রের আরেকটি বড় পদক্ষেপ। জুন মাসে ১২ দিনের ইরান-ইসরায়েল যুদ্ধে ৫ শতাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল ইরান। ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের তেল শোধনাগার, বিদ্যুৎ কেন্দ্র, গবেষণা কেন্দ্র ও অন্যান্য অবকাঠামোতে আঘাত হানে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এবং একটি হামলায় অন্তত ১৬ জন ইসরায়েলি পাইলট নিহত হয় বলে দাবি করেছেন তেহরানের একজন জ্যেষ্ঠ জেনারেল। সোমবার ইরানের সামরিক উপদেষ্টা মেজর জেনারেল ইয়াহিয়া রাহিম সাফাভি বলেন, জুনের আগ্রাসী যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি শাসন ব্যবস্থা তাদের লক্ষ্য অর্জনে ব্যর্থ হয় এবং কৌশলগতভাবে পরাজিত হয়। তিনি জানান, টিকে থাকতে না পেরে ইসরায়েল যুক্তরাষ্ট্রকে যুদ্ধবিরতির অনুরোধ করতে বাধ্য হয়। তিনি জানান, ইসরায়েলের এক পাইলট প্রশিক্ষণ কেন্দ্রে ক্ষেপণাস্ত্র আঘাত হানলে অন্তত ১৬ জন পাইলট নিহত হয়। আমাদের আগামীকাল দুপুরের সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনে ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটি লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।